বর্তমানে সরকার অনলাইন ক্লাস চালু করছে। তোমরা নিয়মিত অনলাইন ক্লাস অনুসরণ করবা, ফলো করবা। তো আজকে আমি তোমাদের ক্লাস নেব এই ইতিহাস। এটা তোমরা তো প্রথম বর্ষের ছাত্রী, আমরা ইতিহাসের প্রথম পত্র পড়ব। প্রথম পত্রে তোমাদেরকে সিলেবাসটা জানতে হবে। হ্যাঁ, তো সিলেবাস হচ্ছে 1757 সাল থেকে তো 1971 সাল পর্যন্ত এই সময়ের ইতিহাসটা আমরা পড়ব। এইটা পুরোটাই হচ্ছে ভারতবর্ষে এই ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাস এবং শেষে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম, আর তারও পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এই সময়ের ইতিহাস আমরা পড়ব। তোমরা বিষয়টাকে খুব সহজভাবে নিবে এবং নিয়মতান্ত্রিকভাবে ক্লাসে আসবে এবং ক্লাসে এসে লেকচার তোমরা ফলো আপ করবা। তো ভারতবর্ষের যুগ যুগ থেকে প্রাচীন এবং মধ্যযুগ থেকে এবং বর্তমান কাল পর্যন্ত ভারতে এই সম্পদের পরিপূর্ণ ছিল। এই সম্পদের পরিপূর্ণতার কারণে বিশ্বের অন্যান্য জাতি এবং মানুষ এই ভারতবর্ষে এসেছিল। তারা মূলত এসেছিল ব্যবসায়িক কারণে। এই ভারতবর্ষের মসলিন কাপড় ও অন্যান্য দ্রব্য বিশ্বের মধ্যে নাম করা ছিল। এই কাপড়গুলো, মসলিন কাপড় এবং অন্যান্য দ্রব্যগুলো বাইরে বাণিজ্যিক আকারে এরা বাণিজ্য করার জন্য নিয়ে যেত। তো ইউরোপ থেকে যে ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে এসেছিল মূলত তিনটি কারণে। একটা হচ্ছে ইউরোপের খাদ্য সামগ্রী রান্নাতে সুগন্ধির জন্য মশলা ব্যবহার করত এবং মশলা সংগ্রহ করত, এবং সেই সাথে ইউরোপে সাবান ছিল না। সাবানের পরিবর্তে তারা সুগন্ধি দ্রব্য ভারতবর্ষ থেকে সংগ্রহ করত, এবং ভারতবর্ষের মসলিন কাপড়ও জগৎ বিখ্যাত ছিল। এই মসলিন কাপড়ও তারা ভারতবর্ষ থেকে সংগ্রহ করে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশে ব্যবসা বাণিজ্যে কাজে নিয়োজিত থাকত। কিন্তু ইউরোপ থেকে ভারতবর্ষে স্থলপথে ব্যবসা বাণিজ্য করা খুব দুরূহ এবং কঠিন ব্যাপার ছিল। তাই তারা ইউরোপ থেকে আফ্রিকা হয়ে ভারতের দক্ষিণ কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা এই ভারতের কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে উপস্থিত হয়, এবং এইটাই ছিল পরবর্তী সময়ের ভারতবর্ষের ইতিহাসের অনেক মূল্যায়নের বিষয় এবং পরিবর্তনের বিষয়। এই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার উত্তম আশা অন্তরীপ অতিক্রম করে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়। এই জলপথ আবিষ্কারের পরবর্তী সময় থেকে ভারতে ইউরোপীয় বণিকরা এই জলপথ দিয়েই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আগমন করে। তো ইউরোপ থেকে যে বণিকরা ব্যবসার জন্য ভারতবর্ষে এসেছিল শুধু পর্তুগিজ নাবিকরাই নয়, এই দিনেমার, ডাচ, তারপরে ওলন্দাজ, ইংরেজ, ফরাসিরা এসেছিল এই ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো ইউরোপ থেকে যে জাতিগোষ্ঠী বণিক সম্প্রদায় ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল, এদের মধ্যে পরবর্তী সময়ে ইংরেজরাই এই ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। পরবর্তী সময়ে অন্যান্য ইউরোপীয় বণিক গোষ্ঠী ভারতবর্ষ থেকে বিদায় নেয়। ইংরেজ বণিকরা ভারতবর্ষে এসে দেখতে পারল যে ভারতের দেশীয় রাজন্যবর্গের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহের কারণে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজ বণিকরা ভারতবর্ষের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ শুরু করে, এবং পরবর্তী সময়ে এই ইংরেজ বণিকরা এসেছিল বণিকের মানদণ্ডে, কিন্তু পরবর্তী সময়ে এরা ষড়যন্ত্র এবং রাজনৈতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে রাজদণ্ডে
সিংহাসনে ক্ষমতায় আসীন হয়। তো এই রকম একটা সাল ছিল 1757 সাল। সেই সময় নবাবরা ছিল ভারতবর্ষের ক্ষমতায় আসীন। 1757 সালে পলাশীর প্রান্তরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিল লর্ড ক্লাইভ। এই লর্ড ক্লাইভ এবং দেশীয় নবাবদের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয় পলাশীর প্রান্তরে। সেটা প্রহসনমূলক যুদ্ধ এবং ষড়যন্ত্রের যুদ্ধ। এই যুদ্ধের ফলে পলাশীর প্রান্তরে আম্রকাননে 23শে জুন 1757 সালে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এবং এই সময় থেকে 1947 সাল পর্যন্ত টানা প্রায় 200 বৎসর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বৎসর রাজত্ব করে এবং 1857 সালে এসে মহাবিদ্রোহের পর এই ইংরেজ শাসকরা, ইংরেজ গভর্নমেন্ট পরবর্তী সময়ে এই বাংলা ভারতবর্ষ শাসন করে। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুইটা আমল ছিল, একটা ছিল কোম্পানি শাসন আর একটা হলো ইংরেজ সরকার কর্তৃক শাসিত। তো আমরা প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতবর্ষের শাসনের প্রথম 100 বৎসরের ইতিহাস পূর্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের জনগণের কল্যাণে কতটুকু কাজ করছে এবং ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতটুকু তাদের ভূমিকা এবং কতটুকু এই ভারতবর্ষের জনগণের কল্যাণে কাজ করছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা মোটামুটি এই লেকচারগুলো ফলো করো। আগামী ক্লাসে আমরা এই প্রথম 100 বৎসরের ইতিহাস পড়ব। তো সবাইকে